যেহেতু গণমাধ্যমগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই পুরো ঘটনাটিকে আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে এবং এই জন্য ভারতে চলে যাওয়া একজন আওয়ামী নেতাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করছে, সেহেতু আমরা মোটামুটি নিশ্চিত করে কথা বলতে পারি যে এই খুনি চক্র বাংলাদেশেই লুকিয়ে আছে এবং তারা এই সরকারের আশেপাশে আছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ঠিকই নজরদারি করছে। তারা কোথাও পালিয়ে যায়নি, তারা শুধু একটি পরিস্থিতি সৃষ্টির অপেক্ষায় রয়েছে যাতে করে শেষ পর্যন্ত এই তদন্ত কাজ ব্যর্থতায় পর্যবেসিত হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ। প্রিয় দর্শক, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়েছে, কিন্তু তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তার হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকার কারণে ফয়সাল করিমের বাবা মাকে, তার স্ত্রীকে, তার বান্ধবী সহ অনেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারাই থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে যাতে করে মনে হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে যে মাস্টারমাইন্ড তাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে। এই ক্ষেত্রে মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এমন সব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে যা থেকে মনে হচ্ছে হত্যাকারীর নেপথ্যে থাকা শক্তি সম্পর্কে আর তাদের কোনো সন্দেহ নেই, তারা প্রায় শতভাগ নিশ্চিত। প্রিয় দর্শক, আসুন সেরকমই একটি সংবাদ প্রতিবেদন আমরা দেখে আসি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। একটি সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবে হাদীর সক্রিয় ভূমিকা এবং 5 আগস্টের পর তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ তার হিটলিস্টের প্রথম টার্গেট করেছিল হাদীকে। এরই ধারাবাহিকতায় এবার নাম পরিচয় সামনে এসেছে এ হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নের অর্থায়ন ও অস্ত্রের যোগান সরাসরি তিনিই দিয়েছিলেন। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি আব্দুল হামিদও ছিলেন। জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হিসেবে তিনি এখনও পলাতক আছেন। হাদীর ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। তদন্তে আরও উঠে এসেছে, শাহিন আহমেদ মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত ছিলেন এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত হলেও তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হোয়াটসঅ্যাপ কল ও SMS বিশ্লেষণে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই প্রতিবেদনে কিভাবে অনেকটা নিশ্চিত করে বলা হচ্ছে কেরানীগঞ্জের একজন আওয়ামী লীগ নেতা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে ভূমিকা পালন করেছে, আর তাকে যিনি এই কাজে পৃষ্ঠপোষকতা করেছেন তিনি হচ্ছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। যেহেতু এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে এবং এই প্রতিবেদনটি কিন্তু তৈরি করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিশ্চয়ই সেটা বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থা, কিন্তু গতকাল এই গোয়েন্দা সংস্থা সহ পুলিশ, র্যাব এবং বিজিবি মিলে যে সংবাদ সম্মেলন করেছে তারা কি এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পেরেছে? প্রিয় দর্শক, তারা এই সম্পর্কে কি বলছে আসুন তা আমরা একটু দেখে আসি। স্যার যেটা বললেন এটি আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে
ঢাকা শহরের এক জায়গায় ইয়ে হয়ে আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি, সবগুলো যে যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলে এটা আমরা তদন্ত করতেছি। এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না। ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আপনাদের প্রচেষ্টার ফলে এখনো আসামির দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না। না জানা যায়নি। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে, আমরা এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করব। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন এই যে কেরানীগঞ্জের মাস্টার মাইন্ডের কথা বলা হচ্ছে, তার সম্পর্কে কিন্তু সাংবাদিকরা গোয়েন্দা বিভাগের কর্মকর্তাকে সুস্পষ্টভাবে একটি প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি এর জবাবে এরকম কোনো তথ্য উপস্থাপন করেননি যা থেকে মনে হতে পারে এই ব্যাপারে তারা নিশ্চিত। তারা এই বিষয়টিকে তাদের ধর্তব্যের মধ্যে নিয়েছেন এবং এই বিষয়ের পাশাপাশি অনেকগুলো বিষয়কেই কিন্তু তারা তাদের ধর্তব্যের মধ্যে নিয়েছেন এবং সবগুলো বিষয় নিয়ে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু এই জন্য স্পেশালি বলেননি যে তারা এই ব্যাপারে একমত হয়েছেন। আপনারা দেখেছেন পুলিশের পক্ষ থেকে যিনি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তিনি কিন্তু সুস্পষ্টভাবেই বলেছেন এই খুনিরা যে দেশের বাইরে চলে গেছে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই। তারা ধারণা করছেন তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কেউ এই ধরনের তথ্য ছড়াচ্ছে। তারা মনে করেন খুনি হয়তো দেশেই কোথাও লুকিয়ে আছে। প্রিয় দর্শক, তার এই কথার প্রেক্ষিতে কিন্তু আমরা এখন নিশ্চিত করে বলতে পারি না যে কেরানীগঞ্জের সেই মাস্টার মাইন্ডই এই হত্যাকাণ্ডের পেছনে কলকাঠি নেড়েছে। অথচ আমাদের মূলধারার গণমাধ্যম সহ অনেকেই এই বিষয়টি নিয়ে এমনভাবে প্রতিবেদন করছে যা থেকে মনে হচ্ছে তার একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, অথবা এমনটি হতে পারে কোনো একটি বিশেষ চক্র তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ সম্পর্কিত যে প্রতিবেদনটি দেখেছি তা হচ্ছে একটি মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন। এই গণমাধ্যমের পাশাপাশি আরো অসংখ্য গণমাধ্যম এবং ইউটিউব থেকে এই ধরনের প্রতিবেদন প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আসুন এরকম কিছু থাম্বনেইল আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন গণমাধ্যমে এই বিষয়টিকে কিন্তু একমুখী করে ফেলা হয়েছে। পুলিশ অথবা গোয়েন্দা সংস্থা যেখানে বলছে তারা কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন না, তারা সবগুলো সম্ভাবনাকেই তাদের মাথায় রেখেছেন এবং সে অনুযায়ী তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এই জন্য সুনির্দিষ্টভাবে তারা কিন্তু কারো উপর দোষারোপ করেননি। অথচ আমাদের এই গণমাধ্যমগুলো সুনির্দিষ্টভাবে একটি দিকেই তাদের অঙ্গুলি নির্দেশ করছে। এর মধ্যে কি কোনো বিশেষ রহস্য লুকিয়ে আছে আমরা জানি না, সময় তা বলে দেবে। তবে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস এবং নিহত উসমান হাদির দুটো বিশেষ ভিডিও ছড়িয়ে পড়েছিল।
তা কিন্তু কোনো গণমাধ্যম আমলে নিচ্ছে না। কোন দুটি বিশেষ ভিডিও? প্রিয় দর্শক, আসুন ভিডিওটি দেখে আসি। আমাকে জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এরপর পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ থেকে এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সহযোগী লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। যারা ভোলাপাইনকে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওসমান হাদি যে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন সেটিকে কিন্তু কোনো গণমাধ্যমই পাত্তা দিচ্ছে না, তারা এটি আমলে নিচ্ছে না, তারা বোঝার চেষ্টা করছে না আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু একক কোনো ব্যক্তি নয়, সেটি একটি সম্মিলিত শক্তি, যার মধ্যে এনসিপি এবং জামাতের মতো শক্তিশালী সংগঠনও রয়েছে। সেখানে ইনকিলাব মঞ্চ কিন্তু একমাত্র সংগঠন নয়। অথচ নির্বাচনের ক্ষেত্রে শরীফ ওসমান হাদি যাকে কেন্দ্র করে এই কথাগুলি বলেছেন, তিনি কিন্তু এককভাবে শরীফ ওসমান হাদির প্রতিপক্ষ। এবং আপনারা লক্ষ্য করেছেন সেই আসনের আরেকজন প্রার্থী মির্জা আব্বাস বলেছেন শরীফ ওসমান হাদিকে তিনি প্রতিযোগী মনে করেন, প্রতিদ্বন্দ্বী মনে করেন না। তার এই যে অসংলগ্ন কথাবার্তা, এ থেকে কি আমরা কিছুই সন্দেহ করতে পারি না? মির্জা আব্বাসের এই জ্ঞানটুকু নেই, যখন কেউ কোনো খেলায় অংশগ্রহণ করে তখন একজনকে আরেকজনের প্রতিযোগী বলা হয়, আর যখন নির্বাচনে একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাকে কিন্তু প্রতিদ্বন্দ্বী বলা হয়। কিন্তু মির্জা আব্বাস এই ক্ষেত্রে বলেছেন হাদি তার প্রতিদ্বন্দ্বী ছিল না, তার প্রতিযোগী ছিল, তার স্নেহাস্পদ ছিল। এই যে অতিভক্তি, যেটাকে আমরা বলি চোরের লক্ষণ, এই বিষয়টিকে তো সবার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু সেরকমটি কি তারা করছে? যদি না করে থাকে তাহলে কার ইশারায় করছে না, কার প্রভাবে করছে না, সেটিকে আমরা প্রশ্ন করতে পারি না? একই সাথে এদেশের বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এককেন্দ্রিকভাবে একজন চেয়ারম্যানের উপর যেভাবে এর দায় চাপানো হচ্ছে এবং তার মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগ এবং ভারতের উপর এর দায় চাপানো হচ্ছে, এবং তারও আগে আরেকজন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ার স্যার স্বামীকে দিয়ে এই বিষয়টিকে যেভাবে আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হয়েছিল এবং ভারতের ঘাড়ে চাপানো হয়েছিল, সেই বিষয়টিকে আমাদের বিবেচনায় নেওয়া উচিত নয়? আমরা তো মনে করি যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের পেছনের যে মাস্টারমাইন্ড তার পরিচয় প্রকাশ করা না হবে, ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে এর পেছনে যারা যারা জড়িত থাকতে পারে, হাদির এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা যারা বেনিফিশিয়ারি হবে তাদেরকে নিয়ে প্রতিবেদন তৈরি করা, সেটিকে একমুখী না করে বহুমুখী করে তোলা। কিন্তু আমরা কি সেটা দেখছি? কেন দেখছি না? এই ঘটনার মধ্য দিয়ে কি তদন্ত কাজ প্রভাবিত হতে পারে না? তদন্ত কাজ ব্যাহত হতে পারে না? যদি সবগুলো গণমাধ্যম একজনকেই এর জন্য দায়ী করে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে এর জন্য দায়ী করে, তাহলে তদন্তকারী সংস্থা যদি তার বিপরীতে যায়, সেই ক্ষেত্রে কি তাদের দু চারবার বিষয়টি ভাবতে হবে না?
তাহলে নেপথ্য থেকে কারা এই ধরনের কাজ করছে, কারা এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, কারা এই তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকা পালন করছে, যার প্রভাবে আমাদের গণমাধ্যমগুলো সুনিশ্চিতভাবে কোন একটি বিশেষ ব্যক্তিকে এর মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। হত্যার নেপথ্যের এই মাস্টারমাইন্ড হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। প্রিয় দর্শক, যেহেতু গণমাধ্যমগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই পুরো ঘটনাটিকে আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে এবং এই জন্য ভারতে চলে যাওয়া একজন আওয়ামী নেতাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করছে, সেহেতু আমরা মোটামুটি নিশ্চিত করে কথা বলতে পারি যে এই খুনি চক্র বাংলাদেশে লুকিয়ে আছে এবং তারা এই সরকারের আশেপাশে আছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ঠিকই নজরদারি করছে। তারা কোথাও পালিয়ে যায়নি, তারা শুধু একটি পরিস্থিতি সৃষ্টির অপেক্ষায় রয়েছে, যাতে করে শেষ পর্যন্ত এই তদন্ত কাজ ব্যর্থতায় পর্যবেসিত হয়। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত এই জল কোথায় গিয়ে দাঁড়ায়। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।